আন্তরিক প্রয়াস। নমস্কার। জন্মের পরের মুহূর্ত থেকে ধীরে ধীরে বেড়ে উঠে আজ 5ই সেপ্টেম্বর 2020 আন্তরিক প্রয়াস 28 বছরে পদার্পণ করল। এই জন্মদিনটি আমরা আমাদের পূর্বের মহড়া কক্ষ, যা বর্তমানে নবনির্মিত সীমিত দর্শকাসন সমন্বিত অন্তরঙ্গ নাট্যগৃহ, তা উদ্বোধনের মধ্য দিয়ে পূর্বস্থানে নতুনভাবে নতুন রূপে উদযাপন করলাম। আজ আন্তরিক প্রয়াসের 28তম জন্মদিন। ছোট ছোট অনেক শিল্পীদেরকে নিয়ে এই আন্তরিক প্রয়াস আবার যে নতুন করে গঠন হয়েছে, তাদের বেশ কিছু অনুষ্ঠান সূচি আন্তরিক প্রয়াসে তৈরি করেছে, বাচ্চারাই করবে এখানে প্রধানত। আমি এই আন্তরিক প্রয়াস, এই দল আর এই দলের গড়ে ওঠা বা এই পরিবার নিয়ে কিছু বলার জন্য দলের গুরুজন। আন্তরিকতা নিয়ে এগিয়ে যাওয়াই আন্তরিক প্রয়াসের কাজ ছিল আমাদের কাছে, আজও আছে, আগামীতেও থাকবে, আপনারাও সঙ্গে থাকবে। শুরু করেছিলাম আজ থেকে 28 বছর আগে। আমরা কয়েক বন্ধু, তাদের মধ্যে কয়েকজন আমাদের ছেড়ে এই ধরাধাম ছেড়ে চলে গেছেন, তারা আমাদের অন্তরে রয়েছেন। আমরা কয়েকজন আছি, আজকের এই আসরে আসতে পারেননি এমন কয়েকজন, তারা দূর থেকে আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। এবং আপনারা যারা আজকের নতুনরা, নতুন আর নতুন থাকবে না, দুদিন পরে তারাও চলতে চলতে পুরনো হয়ে যাবেন, আবার নতুন আসবে, এবং আমরাও পেছনে আপনাদের সঙ্গে থাকবো সবসময়। তো এই 28 বছরের সন্দীপ ব্যানার্জির হাত ধরে আমরা বেশ কিছু প্রযোজনা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, আগামীতেও আসবে। আমাদের পথ চলা শুরু হয়েছিল আকাশবাবু, বিথেশ ব্যানার্জির লেখা নাটক আকাশবাবু। সেই আকাশবাবু দিয়ে পথ চলা, তারপরে আমাদের নাট্যবন্ধু এবং দলের একদম শুরুর তৈরি করার দিনের সাথী সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা নাটক রূপকথা। রূপকথা রূপকথা নিয়ে এগোতে এগোতে আমাদের পরবর্তী কাজ সলিল সরকারের তবু বিহঙ্গ। এই তবু বিহঙ্গ চলতে 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 আবার আমরা সঞ্জয় চট্টোপাধ্যায়ের তিথি চিত্রপট নিয়ে আমাদের কাজ করি। এই তিথি চিত্রপটের কাজ চলছে যখন, চলতে চলতে আমরা একটু আবদার করলাম আমাদের নির্দেশক মহাশয়ের কাছে যে তুমি আমাদের জন্য কিছু লেখো না। তো সেই আবদারের ফলস্বরূপ উজানি মাটি, শরদিন্দু করের গল্প থেকে নেওয়া উজানি মাটি, নাট্যরূপ এবং প্রযোজনা সন্দীপ ব্যানার্জি। এই উজানি মাটিকে আমরা আবার পরবর্তী সময় নতুন নামে দর্শকের কাছে হাজির করি, নির্বাণ নামে। আমাদের সব প্রযোজনায় আমাদের হাতে ধরে শিখিয়েছেন সন্দীপ ব্যানার্জি, আমাদের মধ্যে আছেন। তার প্রতিটি থিয়েটারের প্রতিটি দিকের থিয়েটার সম্পর্কে আমাদের যে শিক্ষা একটু 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 করে আমাদের হাঁটতে শিখিয়েছে, দৌড়তে শিখিয়েছে টলমলো পায়ে। সেই দৌড়ানো আস্তে আস্তে একটু স্টেডি হয়েছি। আজও চেষ্টা করি সঠিকভাবে দুটো পায়ের ওপর দাঁড়িয়ে যেন হাঁটতে পারি। তারপর আবার আবদার, আবার আমাদের গুরুমশাইয়ের কাছে আবদার যে আজকের এই বিশেষ দিন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমি চাইব আপনারা যারা আছেন তারা আমার সাথে সাথে আমাদের গুরুমশাইকে একটা আপনাদের জায়গায় থেকে প্রণাম জানান। সন্দীপ ব্যানার্জির উদ্দেশ্যে আমিও জানাচ্ছি প্রণাম। তো সেই গুরুমশাইয়ের কাছে আবার আবদার, শেষ পত্র উনি লিখলেন, সুবোধ সরকারের লেখা কবিতার থেকে নিয়ে শেষ পত্র আমরা দুটো ফেজে করেছি কাজ। প্রথমে নামলো, আবার বেশ কিছু বছর পরে আবার নামলো। চরিত্র বদলে যায় কিন্তু কাজটা রয়ে যায়, নাটকটা থেকে যায়। নাটকের ভেতরের নির্যাস মানুষের মধ্যে চালিত হয়। তো এর
মধ্যেও আর একটা প্রযোজনা ছিল আমাদের, সেটা হলো আবার সঞ্জয় চট্টোপাধ্যায়ের হাত ধরে আমাদের লেখা, সঞ্জয় চট্টোপাধ্যায় লেখা এবং সন্দীপ ব্যানার্জি আমাদের গুরুমশায়ের নির্দেশনায় গোলাপ রঙের আলো, একেবারে মনস্তাত্ত্বিক একটা নাটক। সব নাটকই মনস্তত্ত্ব ছাড়া তো নাটক হয় না, মনস্তত্ত্ব এবং রাজনীতি থাকতেই হবে। এই রাজনীতি কোনো দলীয় রাজনীতি নয়, গোটা বিশ্বের রাজনীতি এবং মনস্তত্ত্বের ছোঁয়া নিয়েই আমাদের থিয়েটারে চলা। তো সেই গোলাপ রঙের আলো একেবারে ভিন্নধর্মী একটা নাটক, এবং আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু প্রযোজনায় কাজের সুযোগ পাওয়ায়। তো গোলাপ রঙের আলোতেও আমি ছিলাম, একেবারে অন্য মাত্রার একটা কাজ। আমি খুব চাইব যদি আগামী দিনে আমাদের গুরুমশাই আবার নতুনদের নিয়ে গোলাপ রঙের আলোতে যদি ফিরিয়ে আনেন, ভীষণ দরকার, মানে প্রয়োজনীয় এক প্রযোজনা। তো এই করতে করতে 28টা বছর পেরিয়ে গেল। আমরা 25 বছরে একটু জাঁকজমক করে একটা অনুষ্ঠান করেছিলাম নজরুল মঞ্চে, যেখানে আমাদের গুরুমশাই তার গুরুমশাইকে অন্তরে শ্রদ্ধা জানিয়েছিলেন, শ্রী মেঘনাথ ভট্টাচার্য। তিনি নিজেই জানতেন না যে তিনি তার গুরুমশাই, একলব্য শিষ্য ছিলেন, আমরা জানতাম। তো ওই 25 বছর পূর্তি অনুষ্ঠানে 2017-র 5ই সেপ্টেম্বর আমাদের গুরুমশাই তার গুরুমশাইকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছিলেন। তো মোটামুটি এই আমাদের 28 বছরের একেবারে সংক্ষেপে কথা বললাম। আর এই কাজ করতে করতে বহু বন্ধু আমাদের সঙ্গে এসছেন, বহু বন্ধু আছেন, তারা হয়তো শারীরিকভাবে কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না এই মুহূর্তে। কেউ রুটি রুজির তাগিদে অন্য কোনো পেশায় গেছেন, কেউ চলচ্চিত্রে গেছেন, কিন্তু তারা সবাই আছেন। আমাদের আন্তরিক প্রয়াসের আন্তরিকতার জোর এতটাই, কেউ চেষ্টা করেও আমাদের ছেড়ে চলে যেতে পারেননি এই ধরাধামের থেকে। আমাদের খুব মনে পড়ে একটা ছোট্ট মজার ঘটনা বলে আমি এই প্রথম পর্বের কথা শেষ করছি। সেটা হলো রেজাউল করিম একজন, এখন তো সত্যি কথা বলতে কি সময়টা এমন, মানুষ খুঁজতে গেলে খুব দূরবীন লাগে আর কি, লাগছে, এটা খুব দুর্ভাগ্য। আমরা এত মানুষের কথা বলি, বলার চেষ্টা করি থিয়েটারে, আমরা নিজেরাই মানুষ হয়ে উঠতে পারছি কিনা জানি না। তো সেই রেজাউল করিম একজন মান এবং হুঁশওয়ালা মানুষ ছিলেন, যিনি আকাশবাবুর অভিনয়টা করতেন। সেই রেজাউল করিমকে নিয়ে, ওই যে বললাম আমাদের কোনো বন্ধু বাজারে ধরাধামে নেই, তা আমাদের মেকআপের কাজটা করতেন অশোক চক্রবর্তী, উনি আমাদের ফাউন্ডার মেম্বার ছিলেন। তো অশোক চক্রবর্তী মেকআপ করাচ্ছেন গিরিশ মঞ্চে, এবং আমাদের প্রণব চক্রবর্তী বলে একটা মজার চরিত্র করতেন আকাশবাবুতে একজন। তো সেই প্রণবের কাজই ছিল যেখানে যার যত রকমের দুষ্টুমি লুকিয়ে রয়েছে, সেই দুষ্টুমিগুলোকে ডিরেক্টরের চোখ অবধি পৌঁছে দেওয়া। ডিরেক্টর চেষ্টা করেও চোখ সরিয়ে রাখতে পারতেন না। তো আমাদের করিমদার একটা ব্যাপার ছিল, করিমদা গোঁপ কামাবেন না। এবার অশোক মেকআপ করতে বসেছে, অশোক বলছে যে আকাশবাবু তো এই ছবি দিয়ে দিয়েছে বাপ্পাদা, মানে আমাদের ডিরেক্টরের ডাকনাম বাপ্পাদা, আর সবাই জানেন আপনারা। তো যে এখানে তো গোঁপটা কাটতেই হবে, যে না আমি বাপ্পার সাথে না কথা বলে নিয়েছি, গোঁপটা রেখেই কিন্তু মেকআপটা হবে। এবারে যা হবে, সজ্জা শিল্পী তিনি তো তার জায়গা থেকে সেরাটা আনার চেষ্টা করবেন, সেখানে তিনি স্বাধীন। তো বলছে না, এটা কোথাও একটা ভুল হচ্ছে, এই বাপ্পাদা কোথায় আছেন। সঙ্গে সঙ্গে কোনো বাপ্পাদাকে না নিয়ে সে একটা আধ ভাঙা ব্লেড নিয়ে এলো এবং বললো এটা বাপ্পাদা পাঠিয়েছে, এটা দিয়ে ইমিডিয়েটলি যা আছে যতটা পারা যায় নামিয়ে দাও। অসহায়ভাবে করিমদা দেখছেন, করিমদার ঘুম আস্তে আস্তে ছোট হতে হতে যাই হোক, এটা মজার ঘটনা। তো আমরা খুব আনন্দ করে কাজ করেছি, করছি, করবো। হ্যাঁ, আমাদের গুরুমশাই আমাদের বকাবকি করেছেন, আসলে শিখতে গেলে তো বকা খেতেই হবে, এই বকাটা রয়ে যায় অন্তরে। এরপর আমাদের এই আন্তরিক পরিষের বর্তমান যারা কলাকুশলীরা আছে, তারা কিছু ঠিক করেছে দলের জন্য, কিছু ঠিক করেছে। কি ঠিক করেছে সেটা খুব বলছে না, খালি তাদেরকে ডেকে নিতে বলছে। তো চলো বাকিদেরকে ডেকে না।
সব থেকে ছোট ক্ষুদে শিল্পী একটা নাচ করে দেখাচ্ছে। ঠিক আছে? সবুজ বনের পাখি সবাই মোদের সাথী, মেঘের বেলায় খেলে বেড়াই হলুদের গাড়ি। আমরা গাই মনে প্রাণের গান, নাচছি বলে ছন্দতান, আকাশ মোদের ছাদা, গাছি বাসস্থান। আমরা সবাই মোদের পিতা, তোমরা জানো কি তা? যদি যাও আসতে পারো নেই কোনো কথা। আমরা সবুজ বনের পাখি, আমরা সবুজ বনের পাখি, আমরা। কিছু বলো একটু। মানে আমার খুব আনন্দ হচ্ছে এখানে আমি এসেছি এত সুন্দর একটা পরিবেশে, আর বিশেষ করে এরকম একটা পরিস্থিতিতে। তো লকডাউনের মধ্যেও যে সবাই মিলে একসাথে আনন্দ করছে, এটা সব থেকে বড় ব্যাপার। আর কাকুকে থ্যাংক ইউ আমাকে আজকে এখানে ডাকার জন্য। আর আমার মনে হচ্ছে আমার ফ্যামিলির মধ্যেই আছে। আমরা কিন্তু তোমাকে পেয়ে আমরা খুব আনন্দ। নমস্কার, শুরু করছি শ্রুতি নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতির বিড়ম্বনা। অভিনয়ে শিখা রয়, সৌমদীপ দাশগুপ্ত, অঙ্কন ভট্টাচার্য, সুমন দত্ত, শুভজিৎ কর্মকার, সায়ন্ত পোদ্দার, অমরজিৎ কর্মকার। কি চাই? আগে মশাই হচ্ছেন দেশি তৈশী। তা তো সকলেই জানে। আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। ওকালতির ব্যবসা চালাচ্ছি, কিন্তু তোমার বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই, তবে শীঘ্র শীঘ্র সেরে ফেলো না। আগে মর্ম হচ্ছে এই গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে। আগে সকলের ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকড়ি দত্ত। আগে 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 অমন কথা বলবেন না। তবে কি মিথ্যে কথা বলবো? আর যা বর্ততে ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। ভরত মুনির নামে যদি কোনো মোকদ্দমা থাকে তো বলো, নইলে। অনেক কথা বলবার আছে, কিন্তু অনেক কথা শুনবার সময় নেই। তবে সংক্ষেপে বলি, সংক্ষেপে বলো। এই মহানগরীতে গানোন্নতি ধায়নি নামামি এক সভা স্থাপন করা গেছে। তাতে মহাশয়কে বক্তৃতা দিতে হবে, আগে না, সভাপতি হতে হবে, আগে না, তবে কি করতে বলো? গান গাওয়া এবং গান শোনা ও দুটোর কোনোটাই আমার দ্বারা কখনো হয়নি এবং হবেও না। আগে মহাশয়কে দুটোর কোনোটিই করতে হবে না, কেবল কিঞ্চিত চাঁদা। চাঁদা? সর্বনাশ! তুমি তো সুন্দর লোক না হে। ভালো মানুষটির মতো মুখ কাচুমাচু করে এসেছো, আমি বলি বুঝি মোকদ্দমার ফ্যাসাদে পড়েছো। বেরো এক্ষুনি, নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশ কেস আনবো। চাইলুম চাঁদা আর পেলুম অর্ধচন্দ্র, তোমাকে জব্দ করবই। এ তো বেশ মজাই হলো। কাঙালিচরণ বলে কে একজন লোক ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে আমি নাকি তাদের গণোন্নতি ধায়নি সভায় 5,000 টাকা দান করেছি। হ্যাঁ, দান চুলোই যাক, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। যাক, মাঝের থেকে আমার নামটা খুব রটে গেল, এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধে। মশাই তবে 5,000 টাকা দান করেছেন? হ্যাঁ, ও একটা কথার কথা, শোনো কেন? কে বললো দিয়েছি? আর ধরো যদি দিয়েই থাকি, তাতে হয়েছেটা কি? এত গোলের আবশ্যক কি? আহ, কি বিনয়! 5,000 টাকা নগদ দিয়ে গোপন করবার চেষ্টা, এ সাধারণ লোকের কাজ নয়। নিচের ঘরে বিস্তর লোক জমা হয়েছে। দেখেছো, একদিনেই আমার পসার বেড়ে গেছে। একে একে তাদের ওপরে নিয়ে এসো। আচ্ছা।
আসুন আসুন আসুন। আহা কি অমায়িক প্রকৃতি, এর কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে হবে? মশাইয়ের কি অভিপ্রায় আগমন? আপনার বোধান্যতা দেশ বিখ্যাত। ওসব গুজবের কথা শোনেন কেন? আহা কি বিনয় কি বিনয়, কেবল মশাইয়ের নামই শুনেছিলুম, আজ চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন ঘটল। এখন আসল কথাটা যে পারলে হয়, বিস্তর লোক বসে আছে। দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়ে আগে সেসব কথা বলাই বাহুল্য। তা ঠিক তা ঠিক, মশাইয়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমির সমস্ত মানছি মশাই, অতএব ও অংশটুকুও ছেড়ে দিন। তারপরে বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণানুবাদ। রক্ষে করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথাটা কি জানেন? দিনে দিনে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপে করতে না জানার দরুন। আমাদের এই স্বর্ণশস্য শালিনী পূর্ণভূমি ভারতবর্ষ দারিদ্রের অন্ধকূপে বলে যান দারিদ্রের অন্ধকূপে দিনে দিনে নিম যজমানা। মশাই, বুঝতে পারছিলেন? তবে আপনাকে প্রকৃত ব্যাপারটাই বলি। সেই ভালো সেই ভালো। ইংরেজরা লুট করছে। এ তো বেশ কথা, প্রমাণ সংগ্রহ করুন। ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করি। ম্যাজিস্ট্রেটও লুটছে। তবে ডিস্ট্রিক্ট জজের আদালত? ডিস্ট্রিক্ট জজ তো ডাকাত। আপনার কথা আমি বুঝতে পারছি না। আমি বলছি দেশের টাকা বিদেশে চালানো হচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? এই দেখুন না খাতা। খাতা? কিঞ্চিত চাঁদা। চাঁদা? বেরো বেরো বেরো। কি চাই? মশাই দেশ বিখ্যাত। ওসব হয়ে গেছে, নতুন কিছু থাকে তো বলুন। আপনার দেশ সীতা সীতা। হলো, এও যে সেই কথাই বলে। স্বদেশের সদ অনুষ্ঠানে আপনার সদানুরাগ। এ তো বিষম দায় দেখি, আসল কথাটা খুলে বলুন। একটা সভা। সভা? আবার সভা? এই দেখুন খাতা। খাতা? কিসের খাতা? কিঞ্চিত চাঁদা। চাঁদা? ওঠো ওঠো, বেরো বেরো, প্রাণের মায়া থাকে তো। দেখো বাবু, আমার দেশহিতৈষিতা, বদান্যতা, বিনয় এ সমস্ত হয়ে গেছে, তারপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা। তবু ভালো, এ কিছু নতুন ঠেকছে বটে, কিন্তু মশাই ওগুলো থাক, ভাষায় কথা আরম্ভ করুন। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? আগে সভা নয়। বাঁচা গেল, লাইব্রেরি অতি উত্তম। আচ্ছা, খাতা নেই তো? আগে না, খাতা নয়, ছাপানো কাগজ। তারপরে? কিঞ্চিত চাঁদা। চাঁদা? ওরে, আমার বাড়িতে আজ ডাকাত পড়েছে রে, পুলিশম্যান পুলিশম্যান। আরে এসো এসো হরি, তোমাকে দেখে যে কি আনন্দ হলো সে আর কি বলবো। তোমার সাথে সুখ দুঃখে অনেক কথা আছে, সেসব কথা পরে বলবো। আগে একটা কাজের কথা বলে নি। আহা, কাজের কথা অনেকক্ষণ শুনিনি, বলো, শুনে কানটা জুড়া। ও কি খাতা বেরোয় যে? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? হ্যাঁ, সভাই বটে। তা কিঞ্চিত চাঁদা। চাঁদা? দেখো, তোমার সাথে আমার বহুকালের প্রণয়, কিন্তু ওই কথাটা যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে চিরকালের মতো চটাচটি হয়ে যাবে বলে রাখছি। বটে, তুমি কোথাকার খড় গেছে গারুন্নতি সভায় ৫,০০০ টাকা দান করতে পারো, আর আমার অনুরোধে ৫ টাকার সই করতে পারো না? কোন পাষণ্ড নরাধাম এখানে আর পদার্পণ করে?
খাতা, আবার খাতা, পালাও পালাও। আমি নন্দলাল বাবু। নন্দলাল ফন্দলাল বুঝি নে, পালাও এক্ষুনি। আগে সেই টাকাটা। টাকা আমি দিতে পারবো না, বেরো বেরো। মশাই করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকা নিয়ে এসেছে। ও টাকা আদায় না হলে আজ চলবে না। কি সর্বনাশ! ওকে ডাকো ডাকো, ভীষণ দায় দেখছি। কি চাও? আপনার মতো এমন রসজ্ঞ আর কে আছে? আপনি গানের উন্নতির জন্য কি না করেছেন, আপনাকে গান শোনাবো। জয় জয় দুকুরি দত্ত, ভুবনে অনুপম মহত্ব। আরে কি সর্বনাশ! থামো থামো। করি দত্ত তুমি ধন্য, তব মহিমা কে জানিবে অন্য। জয় জয় দুকরি, জয় জয় দুকরি। আরে গেলুম, আরে গেলুম। মশাই সঙ্গত নেই গান, সে কি হয়? তুই বেটা থাম। তুই থাম না, তুই গানের কি জানিস? তুই কি জানিস? তুই থাম, তুই থাম। তুই থাম, তুই থাম। ওরে আমি মামা বাড়ি চললুম, কিছুকাল সেখানে গিয়ে থাকবো। কাউকে আমার ঠিকানা বলো না। তুই থাম, তুই থাম। বাসনার বশে মন বিরত, ধায় দশরে সে পাগলের মতো। বাসনার বশে মন বিরত, ধায় দশরে সে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে। নয়ন তোমারে পায়না দেখিতে, রয়েছ হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে। হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভুবনে, সেও আছে তব ভুবনে। তুমি ছাড়া
যত চাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি তুমি জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাহি ভুবনে, রয়েছ নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে। হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে तेरी महफिल में किस अंदाज से बैठा है दीवाना, तेरी महफिल में किस अंदाज से बैठा है दीवाना। जुबान खामोश है लेकिन नजर कहती है अफसाना। रोशन कदम कदम पे हैं फूलों के कुमकुमे, रोशन कदम कदम पे हैं फूलों के कुमकुमे। बातें सवाए नाज से रक्षा तेरे नजर ऊंची की तो दुआ बन गई, नजर नीची की तो हया बन गई, नजर तिरछी की तो अदा बन गई, नजर फेरी तो कज़ा बन गई।
3-4টে নাম এই কবিতায় আসবে থিয়েটারের দলের, এবং থিয়েটারের দলের উৎসাহী মানুষরা সকলেই শুনেছেন নামগুলো, তবু একবার বলে দিই। অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, এই নামগুলো সবারই জানা। আমাদের বিবেকানন্দ নরেন আছেন, এই চরিত্রগুলো আসবে আর কি ঘুরে ফিরে। মাইকেল মধুসূদন দত্ত। কবিতার নাম কে কাকে টানছে, সুনীল গঙ্গোপাধ্যায়। শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন 4টে চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই সেনাতকে নিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাই ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুঁতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেশিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে একেবারে হই হই করে উঠল দুজনে। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাইনি। আজ পেয়েছি, আর ছাড়ছি নিকো। চলো যাই, বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো। এমন সে গান, রসে টইটুম্বুর না ধম্মে মাকু মাকু। নরেন একটুখানি হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড়ো গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বরে, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বললেন, সেই পাগলা ঠাকুরের কাছে সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে? হ্যাঁ, ওসব বুঝলু কি ডেট দেখেছি ভাইয়া, ওসব ছাড়ো, সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কে? আমি বুঝি না। চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। হ্যাঁ, ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল, মাওলা দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বরে, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে। দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র চিত্তে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালোই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। এক সময় হ্যাঁচকা টানে এ ওকে বুকে জড়িয়ে দেবে।
মনে মনে দিয়েছিলেন, তাও তো সে না বোঝার নয়। ঘরে কত লোক ছিল, তাই স্বীকার করিনি। ভয় যদি কোনো ক্ষতি হয়, কি হতে পারত? এসবে কি সত্যি কিচ্ছু এসে যায়? চোখে চোখ পড়া মাত্র ছোঁয়া লাগলো চোখের পাতায়, সেই যথেষ্ট স্বর্গ। সেই স্পর্শ ভাবি আজ, সে যে অবাক করা গলা, অন্ধকারেও তা ফিরে ফিরে আসে। স্বর্গ থেকে আরো স্বর্গে উড়ে যায় আর্তরিনী ঋণী। প্রথমে বুঝিনি, কিন্তু আজ বলো, দশক শতক ধরে ধরে ঘরে পথে লোকালয়ে স্রোতে জলস্রোতে তুমি কি একাই খুঁজেছো আমার? আমি কি খুঁজিনি তোমাকে? আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু। ও মহুয়ায় মাথায় ঢোলো, দোলে পলাশের নোলো। মহুয়ায় মাথায় ঢোলো, দোলে পলাশের নোলো। বাঁধে কেউ বাহুর রাখি, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু। ও হিয়া তোর বুঝ পিয়া, খোঁজে মন সবুজ পিয়া। হিয়া তোর বুঝ পিয়া, খোঁজে মন সবুজ পিয়া। দিতে চাস আমায় পাখি, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু, মন দিল না। মন দিল যে শুধু, মন দিল না বধু। कभी बन संभल के जो आ गए, कभी बन संभल के जो आ गए, तो पहाड़े हुस्न दिखा गए। मेरे दिल को दाग लगा गए, ये नया शगुफा खिला गए। कभी बन संभल के जो आ गए। मेरे पास आते थे दम बदम, वो जुदा न होते थे एकदम। मेरे पास
चरख में क्या सितम कि मुझी से आंखें चुरा गए, कभी बन संभल के जो आ गए। बंधे क्यों ना आंसुओं की झड़ी कि ये हसरत उनके गले पड़ी, वो जो काकुले थी बड़ी बड़ी, वो उन्हीं के पेच में आ गए, कभी बन संभल के जो आ गए। यही शौक था हमें दम बदम के बाहर देखेंगे अब के हम, जो ही छूटे कैद कफस से हम, तो सुना खिज़ां के बिना गए, कभी बन संभल के जो आ गए, तो बहारे हुस्न दिखा गए, कभी बन संभल के जो आ गए। এই জায়গাটা দেখে যেটা প্রথম আমার মনে এলো, একটা ঘর যখন আমি দেখেছিলাম, এই ঘরটাতে বাপ্পাদের এখানে শুয়ে থাকতেন, এই ছোট্ট নিচে একটা তোষক, আর এখানে ঘরের মধ্যে বিশেষত যেটা ছিল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বুদ্ধের অসংখ্য অজস্র সংগ্রহ। ফরাসি একজন দার্শনিক ছিলেন টমাস এডিসন, উনি একটা কথা বলেছিলেন, আমরা একটা ইংরেজি প্রবাদ শুনে থাকি, বিল্ড ক্যাসেল ইন দি এয়ার, শূন্যে অট্টালিকা, মানে আকাশ কুসুম স্বপ্ন। তো উনি বলেছিলেন, যদি তুমি একটা বড় বাড়ি শূন্যে তৈরি করেই ফেলো, শুধু দরকার তার নিচে ভিতটা তৈরি করে ফেলো। আমাদের বাপ্পাদা দেখিয়ে দিয়েছেন এইরকম একটা কঠিন সময়, যেখানে আমরা সবাই ভয় ভয় গুটিয়ে আছি, সেই রকম সময় মানে এইরকম একটা মঞ্চ, এটা ভেতর থেকে না হলে হয়। সার্থক আন্তরিক প্রয়াস নাম, সার্থক সমস্ত খুশি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। শহরে জোনাকি জ্বলে না নয় তো, কুড়োতাম সে আগুন
নীল হয়তো শহরে জোনাকি জ্বলে না নয়তো কুড়োতাম সে আগুন নীল হয়তো যা কিছু নেই নাই বা হলো সব পাওয়া না পাওয়ার রং নাও তুমি না পাওয়ার রং নাও তুমি আচ্ছা এইটা শেষ বড় বেরঙিন আজকাল কাছাকাছি কোনো রং পাই না তাই দিতে পারি না কিছুই বড় বেরঙিন আজকাল কাছাকাছি কোনো রং পাই না তাই দিতে পারি না কিছুই কিছুই রাঙালো হলো না নয়তো আগামীর দিনে ছোপাতাম হয়তো কিছুই রাঙানো হলো না নয়তো আগামীর দিনে ছোপাতাম হয়তো এই মলি আর ধূসর পথ চাওয়া এ চাওয়ার এ চাওয়ার নাও তুমি হেঁটেছি এতটা দূর